কথা শোনা যায় কিনা একটু দেখো তো। শোনা যায়? আসছে শুধু তাসা। কি অবস্থা তাসা? এক্সাম কেমন চলতেছে? আচ্ছা, নীলাকে মেবি মেনশন দেওয়া হয়নি, তাই না? আমার ক্লাস থাকলে আমি এরকম পাগল থাকি। নীলা তো ও যখন আসার আসবেনি। আলহামদুলিল্লাহ, অবস্থা ভালো। আচ্ছা, দাও দাও ভালো মতো এক্সাম গুলা দাও। এটা তো ইম্পর্টেন্ট অনেক। বাংলা পরীক্ষা তো আসতেছে সামনে। করো, ক্লাসগুলা করো একটু। মনে হয় না আর কেউ আসবে। শুরু করে দিই। আচ্ছা, কি অবস্থা সবার? আশা করি ভালো আছে সবাই। তো আজকে তোমাদের 7 নাম্বার, বাংলার 7 নাম্বার লেকচারটা নিয়ে আমি আবার আসলাম তোমাদের সামনে, মিমাপু। আর তোমাদের সাথে হচ্ছে সুমাইয়া, নীলা আপু হয়তো আছেন, বা না থাকলে কিছুক্ষণের মধ্যে জয়েন হয়ে যাবেন। তো আজকের ক্লাসটা খুব বেশি বড় হবে না, একটু সংক্ষিপ্ত ক্লাস। তোমাদের হচ্ছে এখনকার যে অধ্যায়গুলো আসতেছে সামনের দিকের, এই অধ্যায়গুলো হচ্ছে আলোচনা খুব বেশি বড় রাখা হয়নি, ছোট ছোট আলোচনা দেওয়া হয়েছে। তো এটার মাধ্যমে মেইনলি তোমাদের যে জিনিসটা শেখানো হচ্ছে যে বিভিন্ন ধরনের রচনা তোমরা আসলে কিভাবে লিখতে পারো। গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে বিবরণমূলক রচনাটা আমরা কিভাবে লিখবো, আর এর আগের ক্লাসে মানে হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ যেটা ছিল, সেখানে আমরা শিখেছিলাম যে প্রায়োগিক লেখাগুলা কিভাবে লিখতে পারি আমরা। তো প্রায়োগিক লেখার মধ্যে আমরা একটা জিনিস শিখেছিলাম যে আমরা প্রতিবেদন কিভাবে লিখতে পারি। আর হচ্ছে তোমাদের এই বিবরণমূলক রচনা যেটা, সেখানে শিখেছিলাম যে ভ্রমণ কাহিনী জিনিসটা কি, সেটা কিভাবে লেখা যেতে পারে, তাই না? তো আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের হচ্ছে আহ 3 নাম্বার পরিচ্ছেদটা তথ্যমূলক রচনা। এই তথ্যমূলক রচনার মধ্যে আমরা আজকে কি কি পড়বো সেটা একটু দেখি। আচ্ছা, শুরুতেই আমরা পড়বো হচ্ছে তোমার তথ্য ও উপাত্ত কি। এই যে ধরো তোমার এখন যে চ্যাপ্টারটা পড়তেছো বিবরণমূলক রচনা, এরপরে আজকে পড়তেছো হচ্ছে তোমার এই তথ্যমূলক রচনা, এরপরে আসবে বিশ্লেষণমূলক রচনা, বা অন্যান্য অন্য কিছু পড়ার ক্ষেত্রেও দেখবা যে অনেক সময় আমাদের সামনে দুইটা টার্ম আসে। দুইটা টার্ম আসে, খুবই পরিচিত দুইটা টার্ম, তথ্য আর উপাত্ত। দেখবা যে অনেক সময় তোমরা আইসিটি তেও পড়েছো, অথবা ইংলিশে আসতে পারে, অথবা আমরা যখন হচ্ছে পরিসংখ্যান টাইপের ম্যাথ গুলা করতে চাই সেখানেও এই দুইটা টার্ম খুব বেশি শুনবা, যে তথ্য আর উপাত্ত। তো তথ্য আর উপাত্ত জিনিসটা আসলে কি সেটা আমরা শুরুতেই জানবো। তারপরে জানবো হচ্ছে আমাদের মেইনলি এই চ্যাপ্টারটা যে জিনিস নিয়ে, যে তথ্যমূলক রচনা, তথ্যমূলক রচনাটা কি সেটা আমরা জানবো। এরপর জানবো হচ্ছে তথ্যমূলক রচনা বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে কিভাবে লিখতে হয় সেটা। আচ্ছা, এরপরে আমরা জানবো হচ্ছে তথ্যমূলক রচনার কিছু ধরন যেগুলো আমাদের বইয়ে দেওয়া আছে, ওটা একটু ডিটেইলস আমরা জানার চেষ্টা করব। আর এরপরে আসবে হচ্ছে আমাদের এই তথ্যমূলক রচনার একটা হচ্ছে নমুনা পাঠ দেওয়া আছে। নমুনা একটা তথ্যমূলক রচনা দেওয়া আছে, সেটা হচ্ছে আত্মস্মৃতি। বই থেকে আমরা এই জিনিসটা একটু দেখবো, আর সেটার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিবো, ঠিক আছে? আচ্ছা, শুরুতেই আমরা যাই যে তথ্য আর উপাত্ত এই দুইটা জিনিস আসলে কি। দেখো, বোর্ডে আমি দুইটা খুবই আহ কোর দুইটা পয়েন্ট আমি রেখেছি যে কিভাবে আসলে চেনা যায় কোনটা তথ্য আর কোনটা উপাত্ত। তো তোমরা ইংলিশে দুইটা টার্ম খুব বেশি শোনার কথা, একটা হচ্ছে ডেটা আর আরেকটা হচ্ছে ইনফরমেশন। হুম, ডেটা কি আর ইনফরমেশন কি, এই জিনিসটা আমরা দেখা যায় যে ডেটা আর ইনফরমেশন দুইটার অর্থই দেখা যায় অনেক সময় আমরা বলি যে ডেটাও তথ্য, ইনফরমেশনও তথ্য, কিন্তু আসলে কিন্তু এটা একটা ভুল। ডেটার অর্থ হচ্ছে তোমার উপাত্ত, আর ইনফরমেশন অর্থ হচ্ছে তথ্য। তো তথ্য আর উপাত্ত আমরা যখন বাংলায় বলতেছি তখনও দেখা যায় যে অনেক সময়ই আমরা এই দুইটা টার্মের মধ্যে একটু গুলায় ফেলি, যে আসলে এই দুইটা জিনিস কি, দেখা যায় যে দুইটা আমরা সেম হিসেবেই ব্যবহার করি। তো এই ক্ষেত্রে দেখো, আমি এখানে হচ্ছে দুইটা করে বৈশিষ্ট্য রেখেছি যেটা দিয়ে আসলে চিনতে পারবা যে কিভাবে কোনটা আসলে তথ্য আর কোনটা উপাত্ত। দেখো, উপাত্ত, শুরুতেই আমরা তথ্য উপাত্তের ডিফারেন্সের মধ্যে যেতে গেলে আমাদের শুরুতে জানতে হবে উপাত্ত জিনিসটা কি, তারপর সেখান থেকে আসবে তথ্যের ব্যাপারটা। হ্যাঁ, দেখো, উপাত্ত জিনিসটা হচ্ছে অগোছালো অবস্থায় থাকা যে কোনো বর্ণ, চিহ্ন, সংখ্যা, যে কোনো কিছু হতে পারবে, তাই না? এখানে মেইন কথাটা হচ্ছে যে কিছু জিনিস থাকবে,
সেগুলো থাকবে হচ্ছে অগোছালো অবস্থায়, সেগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে ব্যাপারটা এমন থাকবে না। অনেক কিছুই থাকতে পারে, ধরো 10-12টা মানুষের নাম আছে, 10-12টা সংখ্যা আছে, এরকম কিছু জাস্ট বসানো, কিন্তু কোনটা আসলে কি এমন কিছু লেখা নেই। তো এরকম অগোছালো অবস্থায় কিছু জিনিস যদি আমার কাছে থাকে, কিছু আহ তোমার হচ্ছে বর্ণ হতে পারে, সংখ্যা হতে পারে, বা যে কোনো লেখা হতে পারে, আহ কারো সম্পর্কে কোনো হচ্ছে তোমার আহ কি বলে পরিচিতিমূলক কোনো কিছু থাকলে থাকতে পারে, এই জিনিসগুলো যদি অগোছালো অবস্থায় থাকে, যে কোনোটার সাথে কোনটা সম্পর্ক বা এখান থেকে আমি কি জানতেছি এরকম কিছু বোঝা যায় না, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে উপাত্ত, বা ইংলিশ আমি যেটাকে বললাম ডেটা। ডেটা আমরা যখনই বলতেছি সেটার মানে হচ্ছে উপাত্ত, আর উপাত্তটা হচ্ছে অগোছালো অবস্থায় কিছু জিনিস, যেখান থেকে তুমি হচ্ছে মানে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে না। কিন্তু এই যে ডেটার মধ্যে আমি যে বলতেছি বিভিন্ন চিহ্ন, বর্ণ, শব্দ, তারপর হচ্ছে সংখ্যা, অনেক কিছু থাকতে পারে। এই যে চিহ্ন, বর্ণ, সংখ্যা, শব্দগুলো থাকবে, এগুলো কিন্তু এমনি হুট করে নিয়ে আসবে এমন কিন্তু না। ব্যাপারটা হবে যে এদের মধ্যে পরস্পর সম্পর্ক থাকবে, কিন্তু আসলে কি সম্পর্ক সেটাও থাকবে না। এই যে তাদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা সৃষ্টি করে একটা হচ্ছে তোমার ভাব প্রকাশ করে বা অর্থবোধক কিছু একটা তৈরি করা হলে সেটাকে বলা হবে হচ্ছে তথ্য, বা ইংলিশে আমরা যেটাকে বলি হচ্ছে ইনফরমেশন। হুম তো ইনফরমেশন ব্যাপারটা মেইনলি আসলে কি, এই যে আমরা শুরুতে তথ্য উপাত্ত কি সেটা জানলাম। উপাত্তকে যখন আমি প্রক্রিয়াকরণের মাধ্যমে, বা ইংলিশে যেটাকে আমরা বলি প্রসেসিং, প্রসেসিং করার মাধ্যমে আমি উপাত্তগুলা নিব, সেগুলোকে গুছাবো, প্রসেসিং করব, করে তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে কিছু অর্থবোধক জিনিস সেখান থেকে আমি বের করে আনবো। এই যে অর্থবোধক জিনিসটা বের করে আনলাম, সেটাকে বলবে হচ্ছে তথ্য। উপাত্তকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ অবস্থা পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে তথ্য। আচ্ছা, এ দেখো উপাত্ত হচ্ছে, আমি যেটা বললাম যে এরা হচ্ছে অগোছালো অবস্থায় থাকে। তো অগোছালো অবস্থায় যেহেতু থাকে, সেজন্য এটা কি করে যে উপাত্ত কোনো কিছুর অর্থবহ বা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে না। জাস্ট আমি দেখতেছি যে এই জিনিসগুলো আছে, কিন্তু এরা আসলে কি বোঝাচ্ছে বা এখান থেকে কি জ্ঞানটা নেওয়া যেতে পারে বা কি করতে পারি আমি এই জিনিসটা, সেটা কিন্তু আমি উপাত্ত থেকে বুঝবো না। কিন্তু তথ্যর ক্ষেত্রে যেটা হবে যে আমি ওই উপাত্তর জিনিসগুলাই নিয়ে আসব, নিয়ে এসে সেখান থেকে সেগুলোকে এমন ভাবে সাজাবো যে সেখান থেকে হচ্ছে তোমার ওই সংশ্লিষ্ট বিষয়টা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেতে পারবো। কি কোনো সমস্যা? আচ্ছা, তো তথ্য উপাত্তের মধ্যে তোমার তথ্যটা যে তথ্যটা তোমার এই কি বলে মেইনলি আসতেছে হচ্ছে আমার এই উপাত্ত থেকে। এই ব্যাপারটা তো এতক্ষণে বুঝে যাওয়ারই কথা, যে আমরা যখনই আমাদের হাতে কিছু উপাত্ত থাকবে সেটা থেকে আমি একটা অর্থবহ তথ্য বের করে আনবো। তো আজকের ক্লাসের জন্য মেইনলি এইটুকু জানলেই চলবে। তোমাদের দেখা গেছে যে বইয়ের নেক্সট চ্যাপ্টার মানে হচ্ছে যে বিশ্লেষণমূলক রচনার যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে গিয়ে তারা হচ্ছে তথ্য উপাত্তর মোটামুটি একটু বিস্তারিত আলোচনা করেছে। তো আমার মনে হলো যে আজকের ক্লাসটার জন্য তোমাদের এই জিনিসটার একটা বেসিক ধারণা থাকা উচিত। আচ্ছা, তো তথ্য উপাত্তর কথায় যেহেতু বললাম, আমি হচ্ছে এই জিনিসটার একটা উদাহরণ দিতে পারি। দেখো, কোনো ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নাম্বারগুলো পৃথক পৃথক ভাবে উপাত্তের উদাহরণ হতে পারে। ধরো কোনো একটা স্টুডেন্ট, সে 5টা বিষয় পরীক্ষা দিয়েছে, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, 5টা বিষয় পরীক্ষা দিয়েছে। তো তার পরীক্ষার নাম্বারগুলো এভাবে লেখা হলো, ধরো যে 80 মধ্যে 100তে কোনোটা 80 পেয়েছে, 50 পেয়েছে, 60, 90, আর আরেকটা সাবজেক্টে ধরো 100তে 100 পেয়েছে। তো আমি এই যে কোনো কিছু জানান দেওয়া ছাড়া এমনি এমনি এই 5টা সংখ্যা লিখলাম, এই জিনিসটা কি আসলে অর্থবহ কিছু হলো? অর্থবহ কিছু কিন্তু হলো না। আমি যদি যে কাউকে হুট করে এরকম 5টা সংখ্যা দিয়ে দেই, সে কিন্তু বুঝবে না যে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি। তো এই যে অগোছালো একটা ব্যাপার, এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে উপাত্ত। কিন্তু আমি যদি ব্যাপারটা এমন করি যে 5টা সংখ্যা লিখেছি, এর সাথে যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টের আমি নাম দিলাম, রোল নাম্বার দিলাম, কোন কোন বিষয়ে কোন কোন কত কত পেয়েছে, বিষয়গুলোর নাম দিলাম, সেটার সাথে নাম্বারগুলো দিলাম, সেখান থেকে আমি একটা মন্তব্য দিলাম যে হ্যাঁ স্টুডেন্টটা এই সাবজেক্টে ভালো করেছে, এটাতে খারাপ করেছে, এইরকম কিছু। তো এই যে সবকিছু সাজিয়ে আমি প্রসেসিং করলাম, গুছালাম, এই গুছানো ব্যাপারটাই হচ্ছে, গুছানোর পর আমি যে জিনিসটা পেলাম সামনে, ধরো একটা ছকে সাজিয়েছি সেটা আমি সামনে পেলাম, ওই জিনিসটাই হচ্ছে আমার তখন হয়ে যাবে তথ্য।
ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, এটা কারো সমস্যা থাকার কথা না। তারপরে সমস্যা হলে একটু বলো, কারণ এই জিনিসগুলো কিন্তু তোমাদের শুধু বাংলায় না, দেখা যাবে যে অন্য যে কোনো সাবজেক্টেও এই তথ্য উপাত্ত এই ব্যাপারটা কিন্তু আসলে লাগে তোমাদের। এখনকার লেভেলে হোক বা পরবর্তী লেভেলে গিয়েও হলেও তোমাদের কিন্তু এই জিনিসগুলো খুব লাগবে। আমি কিন্তু শুরুতেই বললাম যে অনেক জায়গায় এই জিনিসটা লাগে। আচ্ছা, এরপর আসে আমাদের মূল আলোচনায়। তোমার তথ্যমূলক রচনা, যেটা আমাদের আজকের চ্যাপ্টারের কন্টেন্ট, যে তথ্যমূলক রচনা জিনিসটা আসলে কি। হুম, শুরুতে বুঝো যে রচনা ব্যাপারটা বলতে আমরা আসলে এখানে কি বুঝাচ্ছি। রচনা বলতেই আমরা বুঝাচ্ছি যে যে কোনো ধরনের লেখা। হুম, ধরো কোনো প্রবন্ধ হতে পারে, গদ্য হতে পারে, বা হচ্ছে কবিতা হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এই যে এই ধরনের যে কোনো ধরনের লেখা, যে এইসব লেখার মধ্যে যে সব লেখার মেইন উদ্দেশ্যটা হচ্ছে তোমার কোনো তথ্য পরিবেশন করা। হুম, সংজ্ঞাটার মধ্যে আমি কি রেখেছি, বইয়ে আছে মেইনলি এরকম একটা সংজ্ঞা, যে তথ্য পরিবেশন করায় যেসব সৃজনশীল লেখার মূল লক্ষ্য, সেগুলোকে বলা হয় হচ্ছে তথ্যমূলক রচনা। মানে আমি এক ধরনের লেখা লিখবো, সেই লেখাটার মেইন ইন্টেনশনই থাকবে, আমার লক্ষ্যটাই এটা থাকবে যে আমি শুধু কিছু তথ্য কারো সামনে দিব। এই যে উপাত্ত থেকে তথ্য কিভাবে আসছে সেটা আমি বললাম, এই তথ্যগুলো কারো সামনে আমি সাজিয়ে উপস্থাপন করব। এই ধরনের যে রচনাগুলা, যে রচনার মাধ্যমে এই কাজটা করা হয়, সেগুলাই হচ্ছে মেইনলি আমাদের তথ্যমূলক রচনা। হুম, আচ্ছা, তথ্যমূলক রচনার মধ্যে কিছু জিনিস থাকে, যে এই ধরনের লেখার মধ্যে তোমার এই যে আমি তথ্য পরিবেশন করব, বা তথ্য জানাবো, তথ্য জানানোর জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়। তথ্য সংগ্রহ করা ছাড়া আমি তথ্য জানাবো কিভাবে, তাই না? আচ্ছা, এরপর আসে যে আমরা তথ্যটা আসলে কিভাবে সংগ্রহ করতে পারি। হতে পারে সেটা বই পড়ে, বই তো এখন তেমন কেউ পড়ে না। তো দেখা যায় যে কোনো একটা ইনফরমেশনের আমাদের দরকার, তথ্যের দরকার, তখন আমরা কি করি, হুট করে টুক করে আমরা যে হচ্ছে গুগলে সার্চ করি বা ইউটিউবে সার্চ করি। তো এরকম হতে পারে অনলাইনের মাধ্যমে, কিংবা কোনো একটা ব্যাপার আমি এর আগে হচ্ছে এক্সপিরিয়েন্স করেছি বা আমার সাথে কিছু একটা ঘটেছে, সেখান থেকে হতে পারে, যে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও আমরা এই তথ্যমূলক লেখার জন্য তথ্যগুলা সংগ্রহ করতে পারি। হুম, আচ্ছা, তথ্য এই যে আমি সংগ্রহ করতেছি, বা আমি নিজেও জানি এমন কিছু একটা তথ্য, আমি যখন একটা লেখার মধ্যে লিখবো মানুষকে বা কাউকে দেখানোর জন্য বা কাউকে পড়ার জন্য, পড়তে দেওয়ার জন্য, তো আমি যখন এই লেখাটা লিখতেছি মেইনলি, তো লেখার সময় এই যে তথ্যগুলো আমি কালেক্ট করলাম বা সংগ্রহ করলাম, আমার অবশ্যই এগুলা লেখার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে মিলিয়ে নিতে হবে। নির্ভরযোগ্য সূত্র বলতে কি, যে ট্রাস্টেড রেফারেন্স। ট্রাস্টেড রেফারেন্স, যে যেখানে বিশ্বাস করা যায় যে না, এখান থেকে আমি আসলেই সঠিক তথ্যটা পাবো। হতে পারে সেটা কোনো ধরো কোনো জায়গার সম্পর্কে আমি কিছু জিনিস লিখেছি, যে এই জায়গায় এই জিনিসটা ভালো, এখানে হাওর আছে বাওর আছে এই সেই আছে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা করা যেতে পারে, তোমার নির্ভরযোগ্য কিছু সাইট হতে পারে, যে কোনো নির্ভরযোগ্য গভর্নমেন্ট কোনো সাইট হতে পারে, বা উইকিপিডিয়া তো খুব একটা নির্ভরযোগ্য আসলে বলা যায় না, দেখা যায় যে এখানে যে কেউ যে কোনো সময় ইনপুট দিতে পারে। তো বাংলাপিডিয়া হতে পারে, উইকিপিডিয়াও অনেক সময় হয়। তো এরকম নির্ভরযোগ্য কোনো সাইট থেকে বা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে আমাদের অবশ্যই শুরুতে ওই তথ্যটা মিলিয়ে নিতে হবে, যে আমি আসলেই যা লিখতেছি সেটা সঠিক কিনা। হুম, যখনই তুমি কোনো একটা তথ্য দিতে যাবা, তোমার মধ্যে কিন্তু এই দায়বদ্ধতাটা সৃষ্টি হয়, যে তোমার অবশ্যই এই তথ্যটা সঠিক তথ্য দিতে হবে। ঠিক আছে, আর তথ্যমূলক লেখার মূল উদ্দেশ্য, এই যে শুরুতেই বলেছি যে আমার মূল উদ্দেশ্যটাই থাকে হচ্ছে পাঠককে মেইনলি কিছু তথ্য জানানো। এখানে কিন্তু হচ্ছে আমি যেটা করব, এখানে তোমার লেখকের যে নিজস্ব মতামত বা কিছু নিজস্ব মতামত ব্যাপারটা এখানে খুব একটা থাকে না। তোমার উম, যখন হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক কিছু একটা হবে, অভিজ্ঞতা ভিত্তিক রচনাটা লিখবো, তখন দেখা যায় যে অনেক সময় কিছু কিছু আমার নিজস্ব অভিব্যক্তি বা নিজস্ব অনুভূতি তখন কিছুটা চলে আসে। কিন্তু তাছাড়া সাধারণত তথ্যমূলক রচনার ক্ষেত্রে লেখকের নিজস্ব অনুভূতি বা হচ্ছে তার অভিব্যক্তি, এই ব্যাপারগুলো কিন্তু আসে না। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখব তথ্যমূলক লেখার হচ্ছে বৈশিষ্ট্য ও নিয়ম। আগের পেজে আমরা টুকটাক যা পড়লাম সেগুলোই দেখা যাবে মোটামুটি এখানে আবার রিপিট পাবা। শুরুতেই একটা কথা আমি লেখার রচনা জাতীয় জিনিসের ক্ষেত্রে আমি বারবার কিন্তু বলতেছি, যে যখনই তোমরা কোনো রচনা লিখতে যাবা, গত ক্লাসেও বলেছি যে রচনা লেখার সময়, যে কোনো ধরনের রচনা লেখার সময় তোমাকে
লেখ্য প্রমিত রীতি ব্যবহার ব্যবহার করতে হবে। যেহেতু আমি এটা মুখে বলি এর জন্য বোর্ডে রাখি নাই। লেখ্য প্রমিত রীতি ব্যবহার করতে হবে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে তোমার রচনার ভাষাটা অবশ্যই হচ্ছে সহজ সরল এবং প্রাঞ্জল হতে হবে। কারণ তুমি যখন একটা রচনা লিখতেছো এটা কিন্তু লিখতেছো তুমি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষকে যদি হচ্ছে তুমি কি লিখতেছো সেটা বুঝাতেই না পারলা, তাহলে কিন্তু তোমার রচনা লেখার উদ্দেশ্যটা মেইনলি যেটা সেটা হচ্ছে ব্যাহত হবে। ঠিক আছে? তো শুরুতেই যেটা বললাম যে লেখ্য প্রমিত রীতি ব্যবহার করবা, ভাষাটা প্রাঞ্জল হবে। তো তথ্যমূলক রচনা লেখার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয় একটু খেয়াল রাখবো সেটা হচ্ছে আমরা এখন একটু দেখে নিই যে তথ্যমূলক লেখায় শুরুতেই যেটা করতে হবে আমাদের একটা শিরোনাম থাকবে বা শিরোনাম দিতে হবে। বিবরণমূলক লেখার ক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটাই করেছিলাম যে শুরুতে আমরা কোনো একটা আকর্ষণীয় বা হচ্ছে যে শিরোনামটা পড়লে বোঝা যায় যে ভিতরে আসলে কি নিয়ে লেখা হয়েছে এই ধরনের একটা শিরোনাম দিয়েছি। হ্যাঁ, এখানেও তথ্যমূলকের ক্ষেত্রেও সেম যে একটা আকর্ষণীয় বা আহ, আহ, যে শিরোনামটা পড়লে আসলে বোঝা যায় যে তোমার এই লেখাটার ভিতরে আসলে কি নিয়ে কথা বলা হয়েছে। মানে হচ্ছে মেইনলি আমাদের লেখার একটা হেডলাইন দিতে হবে সুন্দর। ঠিক আছে? নানা রকম তথ্য পরিবেশন করে তথ্যমূলক রচনার অন্যতম লক্ষ্য তথ্যমূলক রচনায় যেসব তথ্য পরিবেশন করা হবে তার ধারাবাহিকতা থাকবে। দেখো বিবরণমূলক লেখার ক্ষেত্রেও কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে আমি যখন লেখাগুলো লিখতেছি আমার কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে লেখাটা লিখতে হবে। আমি চাইলেই কিন্তু এক জায়গা থেকে অল্প একটু কথা আরেক জায়গা থেকে অল্প একটু কথা এটা কিন্তু লিখতে পারবো না। হুম, তুমি যে কোনো ধরনের লেখার ক্ষেত্রে রচনা লেখার ক্ষেত্রে এরকম একটা নির্দিষ্ট গঠন মেনটেন করতে হয়। তো এর জন্য যখন তুমি এই ধরনের রচনা লিখতে যাবা শুরুতেই নিজের মাথায় অথবা কোনো একটা রাফ কাগজে তুমি একটা খসড়া করবা শুরুতে। হুম, যে এই লেখাটা আমি শুরুতে এটা বলবো এরপরে এটা বলবো। মানে মূলত হচ্ছে তুমি তোমার মাথার মধ্যে একটা চিত্র সাজাবা, পুরো লেখাটার একটা ফ্লো চার্টের মতো চিত্র সাজাবা যে এরপরে এটা আসবে এরপরে এটা আসবে। ঠিক আছে? যখন তুমি এই চিত্রটা ঠিক মতো সাজাতে পারবা তখন দেখবা যে তোমার এই লেখা অনেক সহজ হয়ে যাইতেছে। ঠিক আছে? আচ্ছা, তথ্যমূলক রচনার প্রধান উদ্দেশ্য থাকেই হচ্ছে তোমার পাঠককে তথ্য জানানো, আর কিছুই না। তথ্যমূলক রচনায় বা লেখায় বিভিন্ন ধরনের ছবি, ছক, সারণী ইত্যাদি ব্যবহার করা হয়। তো দেখা যায় যে যেহেতু বলতেছি যে তথ্য উপস্থাপন করতে হবে, তো তথ্য উপস্থাপন করার সময় অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের চার্ট ইউজ করতে পারি। হুম, কোনো ছবি ব্যবহার করতে পারি বোঝানোর জন্য যে এটার সাথে এভাবে রিলেটেড। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আবার বিবরণমূলক রচনায় থাকে না। এখানেই কিন্তু এই তথ্যমূলক বিবরণমূলক এই রচনাগুলোর পার্থক্য। ঠিক আছে? তথ্যমূলক লেখায় ব্যক্তিগত আবেগ অনুভূতি বর্জন করা হয়। এই যে আমি বললাম যখন আমি হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে কোন একটা তথ্যমূলক রচনা লিখব তখন আমাদের কিন্তু কিছুটা কিছুটা ব্যক্তিগত আবেগ বা ব্যক্তিগত অভিব্যক্তি বা আমি কি ভাবতেছি লেখক কি ভাবতেছেন আসলে সেই ব্যাপারগুলো কিছুটা আসবে। কিন্তু যখন আমি অন্য কোনো ধরনের তথ্যমূলক রচনাগুলো লিখতে যাব তখন কিন্তু এই ব্যাপারগুলো একেবারেই আসবে না। মোটামুটি আমাদের ওই বিবরণমূলক রচনা আর তথ্যমূলক রচনা দেখা যায় যে মোটামুটি এসব দিক থেকে অলমোস্ট সেম। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ হ্যাঁ নেটের কি সুন্দর অবস্থা। আচ্ছা, বইয়ে আমরা দেখবো হচ্ছে যে তথ্যমূলক রচনা বইয়ে বলা হয়েছে যে তিন ধরনের তথ্যমূলক রচনা হতে পারে। তিন ধরনের তথ্যমূলক রচনাটা আসলে কিসের ভিত্তিতে? এটা হচ্ছে আমরা কোথা থেকে বা কিভাবে এই তথ্যগুলা সংগ্রহ করেছি তথ্যমূলক রচনার জন্য সেটার ভিত্তিতে হচ্ছে আমাদের তথ্যমূলক রচনাটা তিন ধরনের হতে পারে। একটা হয় হচ্ছে লাইব্রেরি ভিত্তিক, আরেকটা হতে পারে হচ্ছে পর্যবেক্ষণ ভিত্তিক, আরেকটা হতে পারে হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক। তো এখানে এখন হচ্ছে যেহেতু আমাদের অনলাইনের যুগ, একটা আরেকটা প্রকরণ আসলে আসা উচিত ছিল যে অনলাইন ভিত্তিক এরকম কিছু একটা আসা উচিত ছিল। কারণ কি? কারণ অনলাইন থেকেও আমরা এখন বিশাল রকমের তথ্য ভান্ডার আসলে পেতে পারি বা পাই, যেটা সত্যি কথা। আচ্ছা, লাইব্রেরি ভিত্তিক ব্যাপারটা কি? লাইব্রেরি ভিত্তিক হচ্ছে তোমার লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যে তথ্যমূলক রচনাগুলো আমরা লিখি সেগুলো হবে হচ্ছে লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা। লাইব্রেরিতে সঞ্চিত তথ্য বলতে লাইব্রেরিতে কি থাকে? লাইব্রেরিতে থাকে হাজার হাজার রকমের বই। শুধু কি বই থাকে? বইয়ের পাশাপাশি কিন্তু লাইব্রেরিতে দেখা যায় যে অনেক বছর আগের পুরাতন পুরাতন হচ্ছে পত্র পত্রিকা থাকে।
স্পেশালি হচ্ছে কোনো একটা জেলার বা জায়গার সেন্ট্রাল লাইব্রেরি গুলো যেগুলা, অথবা তোমরা যখন অবশ্য তোমাদের স্কুলেও থাকার কথা লাইব্রেরি, তো ওই লাইব্রেরিতে দেখবা যে শুধু পড়ার বা গল্পের বইয়ের বাইরেও ওখানে অনেক হচ্ছে দেখবা যে ইনফরমেটিভ অনেক বই থাকে। হুম, বিশ্ব সম্পর্কে জানা যায় বা গতানুগতিক বিষয় সম্পর্কে জানা যায়, এই ধরনের বই। অথবা হতে পারে যে আহ বিভিন্ন ধরনের ডকুমেন্টারি, হুম, বা হচ্ছে ধরো কোনো একটা সময়ের সনদের কপি থাকতে পারে, বা হচ্ছে যেমন হচ্ছে আমরা তো এখন অনেক বড়, ভার্সিটি লাইফ অলমোস্ট শেষ। তো দেখা যায় যে আমাদের লাইব্রেরিতে মেইনলি যেগুলো থাকে এই যে পড়ার বইগুলা, তারপরে তোমাদের যেগুলো বললাম এগুলা, এর পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন ধরনের রিসার্চ পেপার থাকে, বিভিন্ন মানুষের করা থিসিস, সেগুলো যে বই আকারে বের হয়ে আসছে বা রিসার্চ করে তারা যে বই আকারে পাবলিশ করেছে বা জার্নাল, এই ব্যাপারগুলো কিন্তু এগুলা দেখা যায় যে লাইব্রেরিতে তোমার এই থরে থরে সাজানো থাকে। তো আমাদের যখনই ধরো কোনো একটা অ্যাসাইনমেন্ট দিলো বা হচ্ছে আমাদের কিছু একটা কোনো একটা রিপোর্ট প্রেজেন্ট করতে হবে, এই ধরনের কিছু যখন আমাদের দরকার হয় আমরা কি করি, টুক করে আমরা লাইব্রেরিতে চলে যাই। কারণ দেখা যায় যে ওইটা আমাদের হাতের কাছে, আমরা এখনো এর জন্য লাইব্রেরির উপর ডিপেন্ডেন্ট। তো লাইব্রেরিতে যে আমরা ওই জিনিসটা বের করি, যেখানে যে ডকুমেন্টটা আমরা পাবো সেই ডকুমেন্টটা বের করে সেখান থেকে হচ্ছে আমাদের যে তথ্যটা প্রয়োজন সেটা নিয়ে নিই। তো এই যে এই ধরনের লেখাগুলো আমরা যে লিখতেছি, অ্যাসাইনমেন্ট গুলো করতেছি, বা তোমার হচ্ছে কোনো একটা রিপোর্ট লিখতেছি বা কোনো একটা থিসিস করতেছি, লাইব্রেরি থেকে আমি ইনফরমেশনটা নিলাম। তো লাইব্রেরিতে সঞ্চিত তথ্য থেকে কিন্তু তখন আমি ইনফরমেশনটা নিলাম, সেই ক্ষেত্রে সেগুলো হবে হচ্ছে লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা। ঠিক আছে, এরপর আসে হচ্ছে তোমার পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা। পর্যবেক্ষণ ভিত্তিক এটা আসলে কি? পর্যবেক্ষণ ভিত্তিক এটার মধ্যে আসবে হচ্ছে তোমাদের, ধরো তুমি কোনো একটা জেলায় কতজন ভোটার আছে, ভোটাররা ভোট দেন কিনা, বা তারা আসলেই জানেন কিনা যে ভোট আসলে কখন হয়, কোন মার্কায় কে দাঁড়ায় এটা জানে কিনা, এই জিনিসগুলো জানে কিনা, এটা নিয়ে তুমি হচ্ছে একটা ধরো রিসার্চ করতে চাচ্ছ। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সাবজেক্টে আছে না যে রিসার্চের কিছু ব্যাপার কিন্তু তোমাদের অলরেডি দিয়েছে, আমি তোমাদের বই দেখেছিলাম। তো আপুও পড়াচ্ছে মেবি, আমি যতটুকু জানি আপুর এতদিন এগুলো পড়ায় ফেলার কথা। তো সেটা একটা হালকা পাতলা ধারণা আর কি, যে ধরো যে তুমি একটা এলাকায় এরকম একটা রিসার্চ করতে চাচ্ছ। তো এই রিসার্চের ক্ষেত্রে আমার কি করতে হবে, অবশ্যই ওই এলাকায় যেতে হবে, ওখানকার মানুষের সাথে কথা বলতে হবে, তাদের থেকে জানতে হবে যে তারা আসলে এগুলো এগুলো জানে কিনা, তাই না? তো এই যে আমি সরেজমিনে গেলাম, নিজে গিয়ে ওখান থেকে তথ্য সংগ্রহ করলাম, তারপর সেগুলাকে আমি ঠিকঠাক করে একটা রিপোর্ট বানালাম। হুম, এই যে গিয়ে আমি এভাবে হচ্ছে সরেজমিনে সবকিছু সংগ্রহ করে রিপোর্ট বানালাম, যে এগুলাকে বলা হয় হচ্ছে পর্যবেক্ষণ ভিত্তিক। মানে মেইনলি তোমার কোন একটা স্পটে গিয়ে, কোন একটা জায়গায় গিয়ে কোন ইন্টারভিউ নিলা, বা এটা হতে পারে যে তুমি জায়গায় গিয়েও না যদি হয়, এখন তো হচ্ছে তোমার গুগল ফর্মের হচ্ছে অনেক বেশি প্রচলন আসছে, তাই না? তো দেখা যায় যে হতে পারে যে তুমি গুগল ফর্মটা দিয়ে দিছো, সেখানে তারা হচ্ছে ফিল আপ করে তোমাকে জাস্ট দিয়ে দিছে, তোমাকে সাবমিট করে দিছে। তো সেখান থেকে তুমি কিছু তথ্য পেয়ে গেছো। তো এটাও কিন্তু হবে হচ্ছে পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা। ওখান থেকে তুমি যে লেখাটা লিখবা পর্যবেক্ষণ ভিত্তিক কেন? কারণ এই যে তুমি তথ্যগুলা পেলা তাদের কাছ থেকে, হুম, সেগুলা কিন্তু তুমি পর্যবেক্ষণ করতেছো যে আসলে কোনটা কত পার্সেন্ট, কতজন এটা জানে কতজন জানে না, এগুলার ভিত্তিতে কিন্তু তুমি আসলে একটা তথ্য দিবা, শেষ পর্যন্ত একটা তথ্য আসবে তোমার থেকে। তো এই যে পর্যবেক্ষণ করতেছো, এর জন্যই এটা হচ্ছে পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা। আর লাস্ট একটা যেটা আসে সেটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। অভিজ্ঞতা ভিত্তিক নাম থেকেই বোঝা যাচ্ছে যে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। তো এই ধরনের তথ্যমূলক রচনাগুলো মেইনলি হয় কেমন, ধরো তুমি ডায়েরি লিখতে খুব পছন্দ করো, তোমার জীবনে যা যা ঘটতেছে বা জীবনের স্পেশাল কোনো একটা ইভেন্ট তুমি হচ্ছে ডায়েরিতে লিখে রাখতে খুব পছন্দ করো। এই যে তুমি ডায়েরিতে কিছু জিনিস লিখে রাখো, কোনো ঘটনা লিখে রাখো, এই জিনিসটা যদি করো, তোমার দেখা যাবে যে তোমার এই লেখাটাই এক ধরনের রচনা। সেটা হয় হচ্ছে যে অভিজ্ঞতা ভিত্তিক। বা এরকম অনেকেই কিন্তু আছে যারা হচ্ছে নিজের জীবনের কিছু সুন্দর সুন্দর কাহিনী বা খুব ইন্টারেস্টিং বা তাকে দুঃখ দিয়ে গেছে এরকম কোনো কাহিনী হতে পারে, তো এই জিনিসগুলো কিন্তু লিখে রাখেন। তারপরে দেখা যায় যে আমরা বিভিন্ন মানুষের আত্মজীবনী পড়ি, তাই না? এই যে আত্মজীবনীগুলো পড়ি, এগুলা তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আসছে। এগুলা কিন্তু সবই হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। ঠিক আছে, আশা করতেছি এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে একটু জানাও।
আমি তোমাদের হচ্ছে বইয়ে এই তথ্যমূলক রচনার ভিত্তিতে যে গল্পটা দেওয়া আছে ওখানে চলে যাব। এর মধ্যে কোনো সমস্যা আছে কি না একটু বলো কমেন্টে, আর না থাকলেও একটু জানাও। হাঁপায়ে যাইতেছে আজকে। কি ভাই, সবাই কি ঘুমায় গেছো? ব্যথা পেলা? আচ্ছা, কোনো প্রবলেম নাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হুম। আহ, তো তোমাদের এই তথ্যমূলক রচনা চ্যাপ্টারটা যে, এই চ্যাপ্টারে হচ্ছে আহ এই পড়াগুলোর ভিত্তিতে একটা আহ আত্মজীবনী টাইপের বা অভিজ্ঞতা ভিত্তিক একটা রচনা দেওয়া হয়েছে, মেইনলি আত্মজীবনী টাইপেরই আর কি। এখন আত্মজীবনী যেটা বলা হয়, আত্মজীবনী বললে তো আসলে তার কোনো একটা মানুষের জীবনের পুরোপুরি পুরো কাহিনীটা বোঝায়, কিন্তু এটা আসলে পুরো কাহিনী না। এটা এখানে দেখা গেছে যে তার জীবনের কিছুটা অংশ, যিনি লেখক তার জীবনের একটা নির্দিষ্ট সময়ের কিছুটা অংশ উনি হচ্ছে এই লেখাটার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, বোর্ডের ইয়াটা একটু দেখা যায় কিনা, একটু চেক করো তো। দেখা যায়? ভাইরে ভাই, আমি এখানে পুরো অন্ধকার দেখতেছি। হ্যাঁ, আমার ফোনে দেখতেছি অন্ধকার। না, আমার তো এখানে আবার আমি আটকে আছি। আচ্ছা, বোর্ডের লেখা কি বোঝা যায়? একটু দেখো তো বোর্ডে বইয়ের ইয়াটা বোঝা যায় কিনা, বাচ্চারা যারা আছো। আমি আটকে আছি এই জায়গায়। জি, বুঝা যায়। আচ্ছা ঠিক আছে। এখানে তো নেট নেই, এটার জন্য সমস্যা, এই সাইডে নেটটা নেই তো। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারে তথ্যমূলক রচনা হিসেবে দেওয়া হয়েছে হচ্ছে একটা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা কি সেটা কিন্তু অলরেডি আমি বলে দিছি, যে লেখকের নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে জীবনে অভিজ্ঞতা সে কিছু একটা এক্সপিরিয়েন্স করেছে, কিছু একটা তার সাথে ঘটেছে, ওই ব্যাপারের ভিত্তিতে সে হচ্ছে যে তথ্যমূলক রচনাটা লিখবে, সেটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা, ঠিক আছে? তো আজকে আমাদের যে হচ্ছে রচনাটা আছে, এটা আছে হচ্ছে আত্মস্মৃতি। আবু জাফর শামসুদ্দিন নামে একজন বিখ্যাত লেখক আছেন, উনার এই আত্মস্মৃতি নামে একটা অভিজ্ঞতা ভিত্তিক রচনা। এই রচনাটাতে মেইনলি যেটা করা হয়েছে, যে মানে উনি যেটা করেছেন, এখানে যে অংশটুক দেওয়া হয়েছে, এখানে উনার ছোটবেলার কিছু কাহিনী উনি বর্ণনা করেছেন, বা উনি কোন পরিবেশে বড় হয়েছেন, ওই পরিবেশের সাথে তার সম্পর্ক কেমন ছিল, সেটা মেইনলি উনি এখানে ফুটিয়ে তুলেছেন। তো দেখো, এই যে আবুল জাফর শামসুদ্দিন, এই মানুষটা যে, উনার কয়েকটা গ্রন্থের নাম উপরে দেওয়া আছে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে হচ্ছে তোমাদের এই ভাওয়ালগড়ের উপাখ্যান। এখন হয়তো প্রয়োজন নাও পড়তে পারে তোমাদের, তোমাদের যেহেতু এই কবি পরিচিতি এগুলা হচ্ছে মানে একদম ঠাড়া মুখস্থ করার ব্যাপারটা যেহেতু উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কিছু জিনিস আসলে জেনে রাখা উচিত। যেমন ভাওয়ালগড়ের উপাখ্যান, এই জিনিসটা তোমাদের পরবর্তীতে ধরো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় হতে পারে, অথবা হচ্ছে কোনো চাকরির এক্সামের সময়, এগুলা কিন্তু তখন তোমাদের আবার পড়তে হবে। তোমাদের কিন্তু তখন আবার মনে করতে হবে, আরে এই জিনিসটা তো পড়েছিলাম, নামটা তো মনে 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 আসে। তো এই ভাওয়ালগড়ের উপাখ্যান আর পদ্মা মেঘনা যমুনা, এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুইটা হচ্ছে লেখা উনার। হ্যাঁ, তো আবু জাফর শামসুদ্দিন, উনি দেখা যাচ্ছে যে মানে ওনার জন্মটা হয়েছিল বর্তমানে যে গাজীপুর যে এরিয়াটা আমরা চিনি, গাজীপুর এরিয়াটা, ওই এরিয়ায় হচ্ছে মেইনলি ওনার জন্ম। তো ওই সময় ওই এরিয়ার নাম কিন্তু হচ্ছে মানে গাজীপুর হিসেবে পরিচিত ছিল না। গাজীপুর হিসেবে পরিচিত না থেকে দেখো রচনার শুরুতে আবু জাফর শামসুদ্দিন যে, উনি রচনার শুরুতেই বলেছেন যে আমার গ্রাম আমাকে আজীবন আকর্ষণ করেছে, বাংলাদেশ চিরহরিতের দেশ। আচ্ছা, চিরহরিত মানে কি? হরিত শব্দটা যে, হরিত শব্দটার অর্থ হচ্ছে সবুজ। হুম, তো চিরহরিত মানে চিরসবুজ, বাংলাকে আমরা আমরা বলি না চিরসবুজ বাংলা। হুম, সেখান থেকে আসছে হচ্ছে বাংলাদেশ চিরহরিতের দেশ। তবু মনে হয় আমার গ্রামের গাছপালা লতাপাতা মধ্যে কোথায় যেন আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি আসলে ওনার গ্রামকে বা ওনার যে জন্মস্থান, সেই জায়গাটাকে উনি আসলে কতটা ভালোবাসে, যে একটা সবুজ শ্যামল দেশের মধ্যে থেকেও তার সেম জায়গায়
সেম দেশের মধ্যে একটা জায়গা তার কাছে আলাদাভাবে ভালো লাগে, তাই না? তো দেখো এই যে আসছে ভাওয়াল পরগনার কথা। ভাওয়াল পরগনাটা এই যে যেটা বললাম যে বর্তমানে আমরা গাজীপুর হিসেবে চিনি যে জায়গাটা, সেটা হলো ভাওয়াল পরগনা। মানে তখন হচ্ছে ভাওয়াল পরগনা হিসেবে পরিচিত ছিল। তো ভাওয়াল পরগনায় তাদের যে গ্রামটা ছিল, এই গ্রামটা তখন ওই সময় আসলে কেমন ছিল সেটার কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। শুরুতেই উনি যেটা করেছেন, শুরুতে উনি হচ্ছে তোমার এই ওনার গ্রামের বর্ষাকালের কিছু চিত্র উনি তুলে ধরেছেন। তো ওনার যে গ্রামটা, এই গ্রামটা হচ্ছে বর্ষাকালে দেখা যায় যে মোটামুটি পানি উঠে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তো দুইটা ভাগে ভাগ হওয়ার পর পশ্চিম দিকের যে ভাগটা, সেই ভাগটাতে মেইনলি হচ্ছে তাদের বাসা বা বসত বাড়ি আর কি। তো বর্ষার সময় দেখো এখানে একটা হচ্ছে বিলের নাম আসছে বেলাই বিল। এই বেলাই বিলটা যে, এই বেলাই বিলটা মেইনলি হচ্ছে ওইখানে হচ্ছে পানি উঠে। তো পানি উঠে তাদের গ্রামটা দুই ভাগে ভাগ হয়ে যায়। তো ভাগ হওয়ার পরে ওই বিলটা যেটা কথা বলছে সেটা হচ্ছে মোটামুটি আসলে একটা হাওর। এই হাওরের মধ্যে কি করে তারা, তোমার এই বর্ষাকালের সময় অথবা হচ্ছে যখন গ্রীষ্মকাল থাকে ওই সময়ও দেখা যায় যে বিভিন্ন রকমের ধান তারা ফলাতো। হুম। মানে তার সে এখানে যেটা করেছে যে ওই সময় তার গ্রামের চিত্রটা আসলে কেমন ছিল সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দেখো এই যে এখানে বলেছে যে মাঠের সর্বত্র বৈশাখ মাসে কয়েক বছর আগেও এই যে কালা আমন, ধলা আমন, খামার বাজাল, কার্তিক সাইল প্রভৃতি ধান ছিটিয়ে বোনা হতো। তো এই যে ধান ছিটিয়ে ছিটিয়ে বুনতো, পানি উঠতো, পানি উঠার পরে সেই পানির উপর দিয়ে ওই ধানগুলো দেখা যেত। তারপরে আষাঢ় মাসে বন্যার পানি যখন বাড়তো তখন দেখা যেত যে ওই পানির সাথে সাথে বিভিন্ন ধরনের বড় বড় মাছগুলা, যেমন শৈল, গজাল, বোয়াল, রুই, কাতলা, এই মাছগুলোর নাম তোমাদের শোনার কথা। তো এই মাছগুলো শোনা কি তোমাদের খাওয়ারও কথা, তাই না? তো এই মাছগুলো দেখা যেত যে এই ধানের ক্ষেতের ভিতরে ঢুকে আসতো। তো তারা তখন যেটা করতো যে, দেখো দুইটা যন্ত্রের নাম আসছে এখানে, মাছ ধরার দুইটা যন্ত্র, কোচ আর জুইতা। কোচটা তোমাদের চেনার কথা, মাছ ধরার একটা যন্ত্র এখন দেখা যায় যে অনেক জায়গায় ব্যবহার করে, যে একটা লম্বা লাঠির মাথায় আহ একদম চোখা চোখা অনেকগুলা হচ্ছে তোমার কাটার মতো থাকে, এমন এমন এমন। হ্যাঁ, এটা দিয়ে যেটা করে যে পানি যখন প্রবাহিত হয় উপর থেকে একটা কেউ একজন দেখতে থাকে যে কোথা থেকে আসলে মাছ দেখা যাইতেছে। তো মাছ চোখে পড়লেই পানির উপর থেকে হচ্ছে জোরে করে ওটাকে ওই মাছ বরাবর ছুঁড়ে মারে, তো ওই কাঁটার সাথে তখন ওই মাছটা উঠে আসে। হুম। উঠে আসে বলতে ওই মাছের পেটের ভিতর দিয়ে বা গায়ের ভিতরে যায়, ঢুকে যায়, তারপর উঠায় নিয়ে আসে। আচ্ছা। তো কোচ জুতে নিয়ে তারা যেটা করতো যে ওই সময় যখন ওই পানিতে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আসতো, ওই ওই সময় তারা হচ্ছে মাছগুলা ধরতো। তারপরে সত্যি চমৎকার একটা বর্ষাকাল দেখা দেখা যেত। এই বর্ষাকালের মধ্যে আহ তাদের যে গ্রামটা মেনলি যে বললাম যে গ্রামের মধ্যে পানি উঠে, তো পানি উঠে দেখা যেত যে গ্রামটা মোটামুটি ছোট ছোট দ্বীপের মতো ভাগ হয়ে যেত। হুম। এই ছোট ছোট দ্বীপের মতো যে ভাগ হয়ে যেত পরস্পর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গ্রাম, এই গ্রামের মধ্যে আবার ছিল হচ্ছে মাইলের পর মাইল সবুজ ধানের শীষ, মধ্যে মধ্যে আবার হচ্ছে আম কাঁঠাল গাছ ঘেরা চিরহরিৎ পল্লী। পল্লী মানে হচ্ছে মেইনলি গ্রাম। তারপর হচ্ছে পশ্চিমের যে একটা সবুজ মাঠ ছিল, সেখানে ওই পশ্চিমের মাঠটা তাকে হচ্ছে খুবই মুগ্ধ করতো যে আরে এত সুন্দর একটা মাঠ। সেই মাঠের পরে আসলে না জানি কি সে ছোটবেলায় এই জিনিসগুলা ভাবতো। তো এখানে আরো কিছু ব্যাপার বলা হয়েছে যে নদী বর্ষায় নদী ও বেলাই, বেলাই মানে হচ্ছে সেখানের যে ওই যে হাওরটার কথা বললাম, বিলের কথা, সেটা হচ্ছে মোটামুটি একাকার হয়ে যেত। একাকার হয়ে যেত বলতে দেখা যেত যে নদীর পানিটা বাড়ছে, বেড়ে হচ্ছে ওই বিলটা একদম ভরাট হয়ে গেছে। মোটামুটি বিলটা ডুবে আর বিলের অস্তিত্ব নাই, এটাকে বলে হচ্ছে ওই একাকার হয়ে যাওয়া, মিলেমিশে একাকার হয়ে যাওয়া। তো ভাওয়াল পরগনার বিভিন্ন স্থান থেকে দেখো এখানে বলছে তরি তরকারি, সবজি, সবজি বা আনারস, পেয়ারা, পাট, ধান এগুলা ভর্তি হচ্ছে তোমার ছোট ছোট শত শত নৌকা আসতো। নৌকা এসে মেনলি আসতো হচ্ছে তারা এই পুবাইলের ঘাটে চলে আসতো। তারপরে এই ঢাকা নারায়ণগঞ্জ থেকে বড় বড় নৌকায় করে কেনা বেচা হতো সেই জায়গায়। সে এক এলাহি কাণ্ড। এলাহি কাণ্ড ব্যাপারটা কি? এলাহি কাণ্ড আহ শব্দটা হচ্ছে মেইনলি আমাদের একটা বাগধারা।
তোমাদের কিন্তু এর আগে আমি বাগধারার কথা টুকটাক বলেছিলাম। তো বাগধারা এলাহি কাণ্ডর কথাটার অর্থ হচ্ছে বিরাট একটা ব্যাপার, মস্ত বড় একটা আয়োজন। এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এলাহি কাণ্ড শব্দটা ব্যবহার করি। তো তার গ্রামের ব্যাপারীরা মানে ব্যবসায়ী যারা, তারা দেখা যেত যে সন্ধ্যা রাত্রেই নৌকা বোঝাই করতো। মানে সকাল হওয়ার আগে নৌকা বোঝাই করতো, তারপরে কেনা বেচা শেষ করে গ্রামে ফিরে আসতো অনেক রাতে। হুম। তো তখন সে যখন ছোট ছিল, তখন তার মনে হতো যে এই যে যারা হাটে, হাটুরে বলেছে যাদের, মানে হাটে যারা বেচাকেনা করে, তাদেরই মনে হয় জীবনটা সার্থক। এই যে এত সুন্দর তাদের জীবন, এইভাবে বেচাকেনা করে এসেই তাদেরই হয়তো জীবনটা সার্থক। তো ছাইহীন নৌকায় চড়ে চড়ে পুবাইলের হাটে যাওয়ার বায়না ধরেছে। ছাইহীন ছইহীন নৌকা। ছইহীন নৌকা মানে কি? দেখবা যে কিছু কিছু নৌকা থাকে যেগুলোর উপরে হচ্ছে এমন গোলানো একটা হচ্ছে ছাউনির মতো থাকে। হুম। এই যে ছাউনিগুলো থাকে এটাকে বলে হচ্ছে ছই। এই ছইহীন নৌকা মানে ওই ছাউনিটা ছাড়া, যে নৌকা এরকম ছাউনি নেই, মানে সবাই সারি সারি বসে যেতে পারে, এই ধরনের নৌকার মধ্যে বসে তারা যেটা করে যে, মানে লেখক যে, সে তার বাবার কাছে অনেকবার বায়না ধরেছে যে সে এরকম হাটে যাবে বাবার সাথে। কিন্তু তোমার আহ তার বাবা দেখা যেত যে ওই হাটে খুব একটা যেতেন না। এই যে দেখো, কচ্ছিৎ কদাচিৎ যেতেন। এই যে শব্দটা কচ্ছিৎ কদাচিৎ, কচ্ছিৎ কদাচিৎ শব্দটার অর্থ হচ্ছে হঠাৎ, খুব অল্প সময়। আমরা একটা বাগধারা পড়তে, বাগধারা না, এটাকে বলে প্রবাদ, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। মানে কি, যে যে কি কুকুর বেশি ডাকে সেটা খুব কম সময়ে কামড়ায়, বা এমন হয় যে কামড়ায় না বললেই চলে। তো কচ্ছিৎ বা কদাচিৎ কথাটার অর্থ হচ্ছে এটাই, যে তোমার খুব কম, খুব কম সময়ে এমন হতো যে তার বাবা ওই হাটে যেতেন। তো আর দেখা যেত যে বাসা থেকেও অন্য কারোর সাথে হাটে যাওয়ার তাকে হচ্ছে পারমিশন দিত না। কারণ কি, দেখা যেত এই যে বেলাই আহ বিলটার কথা যে বলা, এখানে নৌকাডুবি হলে রক্ষা নেই। কারণ দেখা যেত যে, এই যে বললাম যে বর্ষাকালে এত বেশি পানি, হুম, তোমার একদম নদী আর বিলটা একাকার হয়ে গেছে। তো এখানে নৌকা যদি ডুবে যায় তখন আর রক্ষা নেই। তো বেলায় সম্পর্কে সে তার দাদির মুখে নানা উপকথা শুনেছে, সেই উপকথাটা এই জায়গায় আসছে, যে কিভাবে আসলে এই বেলায়ের বুকে তোমার একটা সময় অনেক পানি থাকে, আর কিভাবে দেখা যায় যে যখন হচ্ছে পানিটা শুকিয়ে যায়, সেখানে হচ্ছে ওই কাক, বক এরা এসে ভিড় জমায়। হুম। এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। এগুলো তোমরা পড়লে অনেক কিছু সামনে আসবে বা জানতে পারবে আরো। আমি যেটা করতেছি এখন, এখানে মেইনলি কি আছে সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই। আচ্ছা, এখানে আরো একটা বিলের কথা বলা হয়েছে, কিন্তু ওই বিলটার কোনো নাম দেয় নাই। যে গ্রামের নিচে আরেকটা বড় বড় বিল আছে, সেই বিলেও দেখা যেত যে বড় বড় আকৃতির অনেক অনেক পাখি আসতো। আচ্ছা, বেলায়ের পথে পুবাইলের হাটে সে হচ্ছে আরো অনেক পরে যায়। সে যখন বায়না ধরে তখন হচ্ছে অনেক ছোট ছিল, কিন্তু যখন আরেকটু বড় হয়, ধরো 10-12 বছর বয়স, তখন মেইনলি দেখা যায় যে তার বাবার সে হচ্ছে আহ তোমার ওই হাটে নিয়ে যায়। কেন নিয়ে যায়? তখন সাহস পায়, কারণ হচ্ছে ততদিনে তার বাবা, লেখক যিনি, লেখককে হচ্ছে ততদিনে সাঁতার শিখিয়ে ফেলেছেন। যেহেতু সাঁতার আগে জানতো না, এর জন্য আগে নেয়নি। আচ্ছা, তারপরে এখানে বলা হয়েছে আরো কিছু জিনিস, যে ভিটে বাড়ির নিচে, ভিটে বাড়ি বলতে যে বাসায় তারা থাকতো, সেটার নিচেই হচ্ছে ঢালুতে পাটের ক্ষেত ছিল। সেই ক্ষেত হচ্ছে আষাঢ় মাসে কেটে ফেলা হয়, আর শ্রাবণে সেখানে দেখা যায় যে অনেক পানি। অথই পানি মানে হচ্ছে অনেক অনেক পানি। এই অথই পানি, আর ওই পানিতেই সে, মানে লেখক আর তার ছোট দুই ভাই, তারা দেখা যেত যে বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে তারা হচ্ছে ওখানে নিজেরা নিজেরা সাঁতার কাটা শিখেছিল। কিভাবে শিখেছিল সেটাও বলছে, যে পাড়ার ডানপিটে ছেলেদের সঙ্গে সাঁতার কাটতে তারা হচ্ছে বিলে নামতো। কি পরিমাণ দুষ্টু! বিলে নামতো, ঘন্টা 2 ঘন্টা তারা হচ্ছে ঝাঁপুরি খেলা চলতো। মনে পড়ে একদিন সে ধরা পড়ে গেছিল। সবসময় যেটা করতো, যে তার বাবা হচ্ছে নামাজ পড়ে কিছুটা সময়ের জন্য ঘুমিয়ে যেত, সেই ঘুমানোর টাইমটাতে তারা হচ্ছে যে নর্মালি ঝাপাঝাপি করতো, কিন্তু একদিন সে হচ্ছে ধরা পড়ে যায়। তো এই ধরা পড়ে যাওয়ার পরে সে যেটা করে, দৌড়ে যায়, অন্য পার দিয়ে উঠে তার দাদির কাছে গিয়ে লুকায়। তো দেখো, তার দাদির এখন একটা একটুখানি, মানে লেখকের যে দাদি ওই সময় তিনি আসলে কেমন ছিলেন সেটার একটুখানি বর্ণনা এখন আবার আসছে। যে দাদির বয়স তখন হচ্ছে 100, কিন্তু তখনও তিনি বেশ শক্ত সামর্থ্য। ওই সময়ের মানুষ যারা ছিলেন তারা কিন্তু দেখা যেত যে অনেক বেশি বয়সেও অনেক শক্ত সামর্থ্য থাকতেন, তাই না? তোমাদের অনেকেরই জানার কথা
দেখা যায় যে এই 100 বছর বয়স ওই সময়ও দেখো এখানে বলেছে যে মেরুদণ্ড ওই সময়ও ঠিক, মেরুদণ্ড ঠিক। বাবা তাকে আম্মা সাহেব বলে ডাকতেন। তার বাবা যে তার দাদিকে মানে হচ্ছে লেখকের দাদিকে যে ভয় পেতেন বা সম্মান করতেন সেই ব্যাপারটা বুঝাতে এই লেখাগুলো এনেছেন এখন, যে আম্মা সাহেব বলে ডাকতেন। বাবা হচ্ছে মানে লেখকের বাবা তার দাদির আসলে একমাত্র ছেলে ছিলেন। ওই একমাত্র ছেলে ছাড়া তার দাদির হচ্ছে আরেকটা মেয়ে ছিল, এই দুইজনই সন্তান। তো বাবা যখন হচ্ছে কোনো জায়গায় যেত হাটে বাজারে বা হচ্ছে ঢাকায় যেত, তখন সে তার দাদিকে জিজ্ঞেস করতো যে কিছু আনতে হবে কিনা। খুব সুন্দর করে ডেকে যে বাবা দাদিকে জিজ্ঞেস করতেন, আম্মা সাহেব আপনার জন্য কি কিছু, আপনার জন্য কি আনবো, খুব সুন্দর করে ডাক দিয়ে এটা জিজ্ঞেস করতো। তো দাদি তখন ফরমাশ করতো যে পান সুপারি এই সেই ছোটখাটো জিনিসপত্র, এই জিনিসগুলো উনি হচ্ছে তার ছেলের কাছে মানে হচ্ছে লেখকের বাবার কাছে আবদার করতেন। তো তার দাদি যে সে হচ্ছে এই শিং মাগুর শৈল এই মাছটা সেগুলো খুব একটা খাইতেন না। আর হচ্ছে কবুতর আর মোরগ ছাড়া অন্য কোনো কিছুর মাংস তিনি খেতেন না। মানে কেমন একটু নাকুচু টাইপের মানুষ থাকে না, সেটা কেমন সেটা একটু বোঝানোর চেষ্টা করেছে এই জায়গায়। আচ্ছা, এরপরে দেখো লেখকের দাদার ব্যাপারে কিছু তথ্য এখানে দিয়েছে। দেখো শুরুতে একটা শব্দ এসেছে পিতামহ। পিতামহ শব্দটার অর্থ কি? পিতামহ শব্দটার অর্থ হচ্ছে দাদা। পিতামহ মানে হচ্ছে বাবার বাবা, পিতার পিতা। আর হচ্ছে যদি দাদার বাবা যে, তাকে বলা হয় হচ্ছে প্রপিতামহ। তাহলে তোমাদের মনে হতে পারে যে নানাকে তাহলে আমরা কি বলবো, এরকম ভাষায় যদি বলতে চাই, নানাকে বলা হয় হচ্ছে মাতামহ। ঠিক আছে? তো পিতামহ যে মানে দাদা, লেখকের দাদা, উনি কি ছিলেন? উনি হচ্ছে বেশ পড়ালেখা জানা একজন মানুষ। ওই সময়ে তিনি অনেক পড়ালেখা জানা মানুষ। 1857 খ্রিস্টাব্দ, সেই সময় ঢাকায় বিদ্যা চর্চায় লিপ্ত ছিলেন। মানে হচ্ছে ঢাকায় সে হচ্ছে পড়াশোনা করতো বা রিসার্চ করতো। 1857 সালে ফৌজি বিদ্রোহে ঢাকার দেশি সিপাহীরাও যোগ দিয়েছিল। বিদ্রোহ দমনকে উপলক্ষ করে ঢাকা শহরে ব্যাপক গণহত্যা শুরু হয়। শুনেছি লালবাগ কেল্লা এবং তৎসন্নিহিত এলাকা ঘেরাও করে তোপ দাগা করা হয়। তোপ দাগা মানে কি? তোপ দাগা শব্দটার অর্থ হচ্ছে তোমার কামান ছোড়া, কামানের গোলা ছোড়া, সেটাকে বলা হয় হচ্ছে তোপ দাগা করা হয়। তো এটার জন্য নাকি অনেক অনেক লোক মারা যায়, এখানে 5,000-এর কথা বলা হয়েছে। তো মৌলভী মুন্সি যারা ছিল ওই সময়, তারাই নাকি হচ্ছে ইংরেজদের মেইন টার্গেট ছিল। তো এই মানুষদের টার্গেট করে দেখা যেত যে এখানে একটা কথা বলেছে, ওদের পেলেই ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিত। তারপরে হচ্ছে আন্ডার ঘরের ময়দানে মানে হচ্ছে যেটার নাম বর্তমানে বাহাদুর শাহ পার্ক, সেই বাহাদুর শাহ পার্কে নাকি গাছগুলোতে অনেক অনেক হচ্ছে মানুষের মরদেহ পাওয়া গিয়েছিল। আচ্ছা, এরপর তো তার দাদা যে ওই সময় রিসার্চের কাজে ঢাকায় ছিলেন, উনি তখন যেটা করে যে নিজের জীবন বাঁচানোর জন্য ঢাকা ত্যাগ করে সে চলে আসে। ঢাকা ছাড়ার পর তিনি মসজিদকে কেন্দ্র করে সংগ্রাম এবং পার্শ্ববর্তী গ্রাম সমূহের বালক বালিকাদের দ্বীনি এলেম শিক্ষাদানে নিযুক্ত হন। মানে ঢাকা থেকে এসে মেইনলি তিনি যেটা করেন যে নিজের গ্রামে আর আশেপাশের গ্রামের যে ছোট ছোট বাচ্চারা ছিল তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া শুরু করেন। মানে হচ্ছে ধরো আরবি পড়ানো বা হচ্ছে নৈতিক শিক্ষাগুলো দেওয়া, সেই জিনিসগুলো শুরু করেন। এরপরের কিছু কাহিনী আসছে যে 59-60 সালের দিকে মৌলানা কেরামত আলী জৌনপুরী বেশ কিছুকাল আমাদের বাড়িটিকে তার আস্তানা করেন, দাদা তার শিষ্য হন। সেখান থেকে দুজনে মিলে কিভাবে ইসলাম প্রচার করেন এই ব্যাপারগুলো এখানে আসছে। তো তার দাদার বাবার কাছে যে তিনি যেটা শুনেছেন যে তার দাদার একটা ব্যক্তিগত লাইব্রেরি ছিল। ওই সময় তার একটা ব্যক্তিগত লাইব্রেরি, সেখানে নাকি অনেক অনেক বই ছিল। কিন্তু সেই বইগুলো কি হয় যে এখানে বলা হয়েছে 300 কেতাবের কথা, সেখানে হচ্ছে কিছু কিছু কেতাব মানে বই এমনও ছিল যেগুলো হচ্ছে হাতে লেখা, মানে প্রিন্টিং তখন আসেও নাই, এমন সময়েরও কিছু বই ছিল। তো যখন লেখক অনেক ছোট ছিলেন তখন পর্যন্ত তাদের বাড়িতে হচ্ছে 70টার মতো বই ছিল, কিন্তু তার যে আত্মীয় স্বজনরা ছিল তারা কিছু কিছু করে বই নিয়ে চলে যায়। তো এখানে বেশিরভাগ বই কখন নষ্ট হয়, দেখো এখানে একটা সময়ের কথা বলা হয়েছে 1919 সালের একটা হচ্ছে 12 ঘন্টা ব্যাপী ভয়াবহ একটা ঝড় হয়। যে ঝড়ে যেটা হয় যে লেখকদের বাড়ির টিনের চাল উড়ে যায়, উড়ে যায়। ওই দিনে হচ্ছে ওই দিনের ঝড় বৃষ্টিতে তার পিতামহ মানে হচ্ছে তার দাদার এই যে স্মৃতি বিজড়িত বইগুলা, এই বইগুলা সব নষ্ট হয়ে যায়। শুধু একটা বই, উর্দু কাসাসুল আম্বিয়া, ধর্মীয় একটা বই, এই ধর্মীয় বইটা হচ্ছে তার দাদার লাইব্রেরির একমাত্র নিদর্শন হিসেবে এই লেখকের বাবার কাছে তখনও ছিল আর কি, মানে একমাত্র বই ওটা, আর আর কোনো বই ছিল না।
তো এরপরে আরেকটু কিছু রাজনৈতিক ব্যাপার আসছে যে 1919-21 সালের দিকে কংগ্রেস খেলাফত আন্দোলনের সময় গ্রামের উত্তর দিকের একটা বড় চত্বরে একটা বিশাল জনসভা হয়। সেই জনসভায় লেখকের বাবার কি ভূমিকা ছিল সেটা আসছে। সেখানে হচ্ছে আহ কি একটা লোকের সাথে আহ লেখকের মানে দেখে একজন লোককে, তো ওই লেখক ওই লোককে দেখে মনে করেন যে উনি হয়তো দেওবন্দি আলেম ছিলেন। এই ধরনের ব্যাপারগুলো আসছে। মহাত্মা গান্ধী এবং আলী ভাইদের নামে জয় ধ্বনি শুনেছিলেন তিনি ওই দিন প্রথম। তো এখানে হচ্ছে দেখো, বন্দে মাতরম এবং আল্লাহু আকবার, এই দুইটাই ছিল ওই সভাটার স্লোগান। আচ্ছা, তো এই যে সভাটা হয়, এই সভাটার হওয়ার পরে একটা হচ্ছে কমিটি গঠিত হয়, আর তার বাবা মানে লেখকের বাবা ওই কমিটির হচ্ছে সভাপতি নির্বাচিত হন। তো লেখকের এর পরবর্তী স্মৃতি হচ্ছে যে তিনি যেহেতু ওই সময়ের ভারতবর্ষের ওই টাইমের স্বাধীনতাকামী ছিলেন, গান্ধীজির অনুসারী ছিলেন, তো ওই সময় মনে পড়ে যে তার বাবা বাড়িতে একটা চরকা নিয়ে আসেন। গান্ধীজির কথা আসলে কিন্তু চরকার ব্যাপারটা আসে। তোমরা কি এই ব্যাপারটা খেয়াল করেছো? এই জিনিসটা কিন্তু গান্ধীজির সাথে খুবই ওতপ্রোত ভাবে জড়িত। আচ্ছা, তিনি যেটা করেন, লেখকের বাবা যে বাড়িতে হচ্ছে একটা চরকা নিয়ে আসেন। তো লেখকের যে দাদি, উনি হচ্ছে কোম্পানির আমলের মানুষ, মানে যখন হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে বা বাংলায় শাসন করত, ওই সময়ের মানুষ হচ্ছে এই লেখকের দাদি। তো লেখকের দাদি ওই সময়ের মানুষ যেহেতু, তিনি হচ্ছে যেটা জানেন যে উনি হচ্ছে চরকায় কিভাবে সুতা কাটতে হয় সেটা জানতেন। তো উনি দেখা যেত যে আহ অনেককেই হচ্ছে এরকম চরকায় সুতা কেটে স্বাবলম্বী হওয়াটা শিখায়। ঠিক আছে? তো এই একই সময় দেখা যায় যে ওই গ্রামের অনেক অনেক মানুষের বাসায় হচ্ছে এরকম চরকা বসানো হয়। তারপরে ঘরে ঘরে মুষ্টির ঘটি, প্রতি শুক্রবারে মসজিদে মুষ্টির চাল জমা হতো। মুষ্টির ঘটি বলতে কি, এখন মনে হয় শহরের দিকে আমি দেখি নাই, কিন্তু খুব সম্ভবত গ্রামের দিকে এখনো এই ব্যাপারগুলো আছে। যে চাঁদা তোলা বুঝো না তোমরা? তো চাঁদার পরিবর্তে আহ মসজিদের কিছু ব্যাপার থাকে, যে ধরো কোনো অনুষ্ঠান বা এমনিতেও মসজিদের ভরণ পোষণ বা চলার জন্য দেখা যায় যে বাড়ি বাড়ি থেকে এক মুঠো দুই মুঠো করে চাল সংগ্রহ করা হয়। হুম। তো এটা দেখা যায় যে সবাই নিজ ইচ্ছাই দেয়। তো এটা সংগ্রহ করে পুরোপুরি মসজিদে নিয়ে আসা হয়, ওখানে যারা থাকে বা যারা ওখানে খাওয়া দাওয়া করে ওই জিনিসগুলো, ওই খাবারগুলো দিয়ে তাদের জন্য খাবার রান্না করা হয় আর কি। তো এটা হচ্ছে মুষ্টির চাল। তো ওই শুক্রবারে ওই মুষ্টির চালটা জমা হতো মসজিদে, আর সেই চালটা পৌঁছে দেওয়া হতো কেন্দ্রীয় কংগ্রেসের খেলাফত অফিসে। এরপরে আসছে এই যে শুরুতে দেখো, আমি কিন্তু বলেছিলাম তথ্যমূলক লেখার ক্ষেত্রে একটা তোমার ধারাবাহিকতা মেনটেন করতে হয়, সিকোয়েন্স মেনটেন করতে হয়। হুম। লেখার মধ্যে কি খেয়াল করেছো? শুরুতে লেখক যেটা করলেন যে তার গ্রামের ছোট্ট একটা চিত্র তুলে ধরলেন। বর্ষাকালে কেমন দেখা যেত, ধান ক্ষেত কেমন ছিল। তো তারপরে হচ্ছে লেখকের নিজের আশা কি ছিল, যে আমি এই জায়গাটা পার হব, ওইদিকে কি সাঁতার কিভাবে শিখেছে, এই জিনিসগুলো আসছে। এরপরে কি বর্ণনা আসলো, তার দাদির একটু বর্ণনা আসলো। তারপরে তার দাদার একটা বর্ণনা আসলো। তারপরে কিন্তু এখন দেখো, লেখকের বাবার একটা বর্ণনা আসছে। লেখকের বাবার বর্ণনার মধ্যে শুরুতেই দেখলে বুঝবা যে বাবার নিত্যকার পোশাক ছিল সাদা পাঞ্জাবি আর সাদা তহবন, সাদা টুপি, চটি জুতো এবং ছাতা। তহবন শব্দটার অর্থ হচ্ছে লুঙ্গি। লুঙ্গি তো চিনে, তাই না? আমাদের বাসায় আমাদের বাবারা পরে, তাই না? বাবা বা বড় ভাই ছোট ভাই যারা থাকে তারা পরে লুঙ্গি। চটি জুতো আর হচ্ছে ছাতা। তো এই যে তার পোশাকটার কথা পড়ে তোমার কি মনে হলো? খুবই সাদাসিধে মানুষ অবশ্যই। তো এই সাদাসিধে মানুষটা ওই সময় যেটা ছিল যে হিন্দু মুসলিম যারাই ছিল অলমোস্ট সবাই হচ্ছে এরকম চটি জুতাটা ব্যবহার করতো। হুম। আর হিন্দু মহিলা যারা ছিল তারা হচ্ছে জুতাটা পরতো না। আর মুসলিম মহিলারাও সাধারণত চটি জুতা পরতো না। কারো কারো হচ্ছে প্যাটেন্ট লেদারের ফুল তোলা রঙিন পাম্প শু, আমরা এখন পরি না পাম্প শু, এই পাম্প শু গুলা ছিল অনেকের। আচ্ছা, এই গেল জুতার কাহিনী। এরপরে আসে হচ্ছে মানে এখানে মেইনলি যেটা বর্ণনা করা হয়েছে ওই সময়ে ওখানকার মানুষের বা বাংলার মানুষের আসলে পোশাক আশাকটা কেমন ছিল। দেখো, হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ চাষি পরিবারের মহিলাদের একমাত্র পরিচ্ছদ, পরিচ্ছদ শব্দটার অর্থ হচ্ছে পোশাক। চাষি পরিবারের মহিলাদের একমাত্র পোশাক ছিল হচ্ছে পেঁচিয়ে পরা একটি শাড়ি। সারাদিন নগ্ন পদে মানে হচ্ছে খালি পায়ে কাজ করার পর রাত্রে পা ধুয়ে কেউ কেউ হচ্ছে খড়ম পরতো। খড়ম জিনিসটা কি?
খড়ম হচ্ছে, তোমরা এখনো দেখবা যে কাঠের জুতার মতো একটা অংশ, কোনো ফিতা থাকে না, তোমার হচ্ছে বেসটা কাঠের, উপরে একটুখানি বাড়ানো অংশ থাকে, জাস্ট পায়ের 2 আঙ্গুলের মাঝখানে ওই বাড়ানো অংশটা নেওয়ার জন্য। আচ্ছা, আর যেটা করতো যে পা ধুয়ে অনেকে অনেকে খড়ম পড়তো, কিন্তু অনেকের কাছে সেটাও ছিল না, কারণ ওই সময় মানুষ কিন্তু অনেক দরিদ্র ছিল। ওই সময়ে এই জিনিসগুলা যে তোমার কেউ অ্যাফোর্ড করবে, তাদের সামর্থ্যের বাইরে ছিল এই ব্যাপারগুলা। বা ধরতে গেলে সত্যি বলতে আসলে আমরা যে এখন যে জুতাগুলা পরি, বা মোটামুটি স্যান্ডেলও যেটাকে আমরা বলি যে নর্মাল কনস স্যান্ডেল পরতেছি বা কিছু একটা, এই জিনিসগুলোও কিন্তু ওই সময় ছিল না, আসলে অ্যাভেলেবল ছিল না। আচ্ছা, অনেকে সেটাও ছিল না। আর প্রচন্ড শীত পড়লে চাষি পুরুষেরা যেটা করতো যে তাল গাছের যে গোড়ার দিকের খোল, মানে দেখা যায় যে গাছের ওই যে পাতার নিচের দিকে একটু বাড়ানো অংশ থাকে না, সেই খোলটা তারা কি করতো যে নিজের পায়ের মাপে কাটতো, কেটে একটা জুতার মতো কিছু একটা বানাতো, বানিয়ে সেটা হচ্ছে তারা পরে পরে দেখা যেত যে শীত থেকে নিজের পাটাকে অন্তত রক্ষা করতো। তো এই সেটার মধ্যে তারা যেটা করতো যে দড়ির বেড় দিয়ে এক ধরনের মেনলি স্যান্ডেল তৈরি করতো। এই স্যান্ডেল গুলাকে বলা হতো হচ্ছে, দেখো একটা শব্দ আসছে পাউটি, শুনতে পাউরুটি পাউরুটি লাগে না? আচ্ছা, অধিকাংশ চাষি পরিবারে শৌচকার্য ও হাত ধোয়ার জন্য হচ্ছে মাটির লোটা, আর ভাত খাওয়ার জন্য মাটির সানকি ব্যবহৃত হতো। এখান থেকে মেনলি কি বোঝা যাইতেছে যে এই যে এখন আমরা দেখো প্লাস্টিকের এত কিছু ইউজ করি, তাই না? প্লাস্টিকের বা হচ্ছে স্টেইনলেস স্টিলের, দেখা যায় যে ধরো গ্লাস বলো বা হচ্ছে গ্লাস থেকে শুরু করে পানির বোতল হতে পারে, প্লেট হতে পারে, বা যে কোনো কিছু, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখা যায় প্লাস্টিক, মেলামাইন, কাঁচ, এই ব্যাপারগুলোর উপর অনেক হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ওই সময় গ্রামে মেইনলি যে ব্যাপারটা ছিল, এখন কিন্তু দেখবা যে তুমি যদি গ্রামেও যাও, একদম গন্ড গ্রাম, বদ্ধ গ্রাম, এরকম জায়গায় গেলেও কিন্তু দেখবা যে তুমি মিনিমাম হলেও প্লাস্টিকটা দেখবা। অনেকের বাসায় দেখবা যে নিয়মিত তারা সিরামিকের প্লেটেই খায়, যেটা আমরা অনেক শহরের মানুষও খাই না। ঠিক আছে? তো তখন কিন্তু এই ব্যাপারটা ছিল না। দেখা যেত যে তারা মোটামুটি ধোয়াধুয়ির কাজ, ওয়াশরুমে যাওয়া বা হাতটা ধোয়ার জন্য যেটা করতো যে মাটির একটা ছোট কলসির মতো জিনিস বা গ্লাসের মতো, সেটাকে বলা হয় হচ্ছে লোটা। আর হচ্ছে ভাত খাওয়ার জন্য মাটির শানকি। শানকি জিনিসটা কি? শানকিটা হচ্ছে তোমার ছড়ানো প্লেটের মতো একটা জিনিস। তো ওইটাকে বলে হচ্ছে মাটির, মানে মাটি দিয়ে বানানো থাকে ওইটা, ওটাকে বলে হচ্ছে শানকি। আচ্ছা, কলসিও ছিল মাটির, সজ্জা ছিল বাঁশ বেতের দরমা। দরমা জিনিসটা কি? দরমা হচ্ছে এক ধরনের পাটির মতো। তো এটা যেটা করে যে বাঁশ অথবা বেত খুব পাতলা পাতলা করে ছুলে সেগুলা দিয়ে হচ্ছে বুনে বুনে ওই পাটিটা বানায়। এখনো অনেক জায়গায় পাওয়া যায়, তুমি হচ্ছে পাটি হিসেবে হয়তো চিনবা, কিন্তু দরমা নামটা হচ্ছে একটু আনকমন। আচ্ছা, দরমার নিচে তারা শীতকালে যেটা করতো যে খড়কুটো, ধানের খড় আছে না, ধানের খড় বিছাতো, আর হচ্ছে তোমার ওই দমরার উপর দিয়ে হচ্ছে কাঁথা দিত, কাঁথা দিয়ে তারা সেটার উপর ঘুমাতো। তারপরে আবার যেটা দেখা যেত যে অধিকাংশ লোকের বাসায় রুহুইনা গাছের বিচি থেকে সংগৃহীত তেলের প্রদীপ জ্বলতো। প্রদীপ তো আমরা দেখারই কথা। এই প্রদীপের নাম ছিল হচ্ছে মুছি। হয়তো আমাদের বাসায় ইউজ করে না, কিন্তু অনেকেই হয়তো দেখেছো আশা করি। আমি দেখছি, আমাদের বাসায় ইউজ করে না, কিন্তু আমাদের বাসায় একটা ছিল, একটা ছোট্ট একটা প্রদীপ ছিল, আমি দেখছিলাম। আচ্ছা, লেখকের যে গ্রাম, সেই গ্রামে হচ্ছে 8টা 10টা পরিবার মিলে একটা ব্রাহ্মণ পাড়া ছিল। এখন আসতেছে যে লেখকদের যে গ্রামের মানুষজন ছিল, তাদের অবস্থা আসলে কেমন ছিল, হিন্দু মুসলিমের অবস্থান কি ছিল। এখানে দেখো বলেছে যে 8 10টা পরিবার মিলে একটা ব্রাহ্মণ পাড়া। সেই পাড়ার যে পরিবারগুলো ছিল, তাদের মধ্যে একটা পরিবারের উপাধি ছিল হচ্ছে চক্রবর্তী, আর বাকি সবাই ছিল হচ্ছে ভট্টাচার্য, ব্রাহ্মণ এবং একই গোত্রভুক্ত। বাকি যে হিন্দুরা ছিল তাদের মধ্যে কয়েক ঘর গোয়ালা ব্যতীত সবাই ছিল নমশূদ্র। নমশূদ্র জিনিসটা কি? হিন্দুদের মধ্যে কিন্তু হচ্ছে একটা জাত ভেদ আছে, এটা কিন্তু তোমরা জানার কথা। ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। হুম, এই যে শূদ্র যে ধাপটা, দেখো নমশূদ্রের কথা আসছে, শূদ্র ধাপটা হচ্ছে এখন দেখা যায় যে এই জাত প্রথাটা হচ্ছে ওইভাবে মানে না, কিন্তু তারপরেও কিছু ব্যাপার দেখা যায় তারা এখনো খুব মানে কি বলবো, ডেডিকেশনের সাথে মানে। ব্রাহ্মণ ব্যাপারটা কিন্তু এখনো দেখবা যে যারা ব্রাহ্মণ, তারা কিন্তু একটু নিচু জাতের মানুষের সাথে ওইভাবে মিশতে চায় না, বা মিশতে পারেও না আসলে। তো শূদ্র যেটা, এটা হচ্ছে তোমার বলা হতো যে হিন্দুদের মধ্যে সর্বনিম্ন স্তর,
মানে সর্বনিম্ন জাতের যারা ছিল তারা ছিল হচ্ছে শূদ্র। আর এই নমশূদ্রদের 3-4টা পরিবার, তারা কি করতো যে কামার, ছুতোর আর করাতির কাজ করতো। কুমার কামার বুঝো না? কামার দেখা যাবে যে লোহার লোহার জিনিসপত্র বানায় যে, বা হচ্ছে করাতি যারা হচ্ছে যে গাছ দিয়ে বা কাঠ দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়, আসবাবপত্র বানায়, এই লোকগুলো হচ্ছে করাতির কাজ করতো। আর অন্যরা ছিল মেনলি কৃষিজীবী। গোয়ালাদের মধ্যে একটি পরিবার এবং একটি নমশূদ্র পরিবারের বহু বহু জমা ছিল। আহ কি বলে, তালুক সত্ত্বেও ওদের অংশ ছিল, সুতরাং রায়ত প্রজাও ছিল। ব্রাহ্মণরাও তালুকদার ছিল। ব্রাহ্মণদের মধ্যেও হচ্ছে কিছু কিছু ছিল যে তারা প্রধান জমিদার না, অপ্রধান জমিদার টাইপ। আচ্ছা, খাস খামার জমিও ছিল, যেগুলোর মধ্যে তোমার হচ্ছে খাজনা দেওয়া লাগে না, এমন ধরনের কিছু জমি ছিল। মানে মেইনলি সে তার যে গ্রামটা, ওই গ্রামটার একটা চিত্র বর্ণনা করতেছে, যেখানে কতগুলো পরিবার ছিল, তাদের কি অবস্থা। আচ্ছা, এখানে হচ্ছে এই কিছু ঋণের ব্যাপার আসছে। উম, যে জিনিসটা আমরা জানি যে আগে থেকেই চলে আসছে, যে তোমার যারা হচ্ছে উচ্চ বংশীয় লোক বা একটু পাওয়ারফুল মানুষ, তারা যেটা করতো যে যারা একটু নিম্ন বংশীয় বা আহ, তোমার হয়তো দরিদ্র মেইনলি, তো তাদের কাছে যেটা করতো যে তাদেরকে লোন দিত, দেনা দিত। ওই লোন দিয়ে তারা যেটা করতো যে উচ্চ হারের সুদে ওই টাকাগুলা তারা হচ্ছে আদায় করতো। তো সেটার জন্য যেটা হতো যে হয়তো তারা টাকাটা পরিশোধ করতে পারতো না, তারা যেটা করতো যে আস্তে আস্তে তারা নিজেদের জায়গা জমি দিয়ে দিত। তো এইভাবে যে যত তোমার এই নিম্ন শ্রেণীর মানুষের যত জায়গা জমি ছিল, সেগুলোও আস্তে ধীরে তোমাদের হচ্ছে এই ব্রাহ্মণদের হাতে চলে যাচ্ছিল। তো দেখো, এরপরে আসছে যে এই গ্রামে হচ্ছে লেখাপড়ার চর্চা খুব একটা ছিল না। মুসলমানদের মধ্যে শুধু লেখকের পিতা যে, উনি মোটামুটি শিক্ষিত ছিলেন। উনি দেখা যেত যে বাংলা ছাড়াও উর্দু আর ফার্সিও বলতে পারতেন। লেখকের মা যে, উনি হচ্ছে দেখা যেত বইপত্র পড়তে পারতেন, কিন্তু হচ্ছে লিখতে পারতেন না। হুম। তার যে ফুপু, তিনিও বাংলা, উর্দু, ফার্সি বলতে ও লিখতে পারতেন। মুসলিম সম্প্রদায়ের মধ্যে অধিকাংশই ছিল হচ্ছে নিরক্ষর, মানে হচ্ছে তারা একেবারেই পড়াশোনা জানতো না। আচ্ছা, কেউ কেউ হচ্ছে কায়িক ক্লেশে, মানে গায়ের জোরে ধরো হচ্ছে আহ কায়িক শ্রম দেয় এমন। তো এই মানুষগুলো তারা কিছু কিছু ছিল যে কোনোভাবে জাস্ট নামটা লিখতে পারে, নিজে স্বাক্ষর করতে পারতো, আর হচ্ছে পুঁথি পড়তে পারতো। তো পুঁথি ব্যাপারটা কি? পুঁথি ব্যাপারটা হচ্ছে আহ গল্প, কিন্তু হচ্ছে গানের মতো করে গল্পটা বলা, এগুলাকে বলা হতো হচ্ছে পুঁথি। দেখো, পুঁথি পড়ুয়া যারা ছিল সমাজে, তাদের হচ্ছে ওই সময় বিশেষ একটা সম্মান ছিল। কয়েকটা পুঁথির নাম তারা দিয়েছে: আমির হামজা, সাইফুল মুলক, তারপর হচ্ছে বদিউজ্জামান, সোনাভান। এগুলা হচ্ছে বিশেষ পুঁথি, হচ্ছে এগুলা বিশেষভাবে জনপ্রিয় ছিল সবার মধ্যে। তো দেখা যেত যে যখন হচ্ছে জ্যোৎস্না রাত থাকতো, ওই সময় বিভিন্ন বাসার উঠানে উঠানে সারিতে সারিতে মানুষ বসে এরকম পুঁথি পড়তো। কিন্তু লেখকের বাবা যে, উনি হচ্ছে এই পুঁথি পড়ার ব্যাপারটা খুব একটা পছন্দ করতো না, এর জন্য ওনাদের বাসায় কোনোদিন হচ্ছে এরকম পুঁথি পড়ার মজলিস হয় নাই। তো এই ব্যাপারটা এভাবেই বলে শেষটা করেছে এভাবে যে গ্রামে হচ্ছে ধান, পাট, আখের চাষ হতো, শীতকালে আখ ভাঙাবার গাছ আসতো, গ্রামের ছেলেরা আখের গাছের জোয়াল ঠেলতো, আমিও ঠেলেছি। এই পরিবেশে কেটেছে তার বাল্যকাল। মূলত পুরাটা গল্প জুড়ে, মানে পুরাটা আত্মস্মৃতি যে তথ্যমূলক লেখাটা দিয়েছে, এই লেখাটা জুড়েই কিন্তু লেখক যেটা করেছেন যে কোন পরিবেশে সে বড় হয়েছে সেই জিনিসটা উনি দেখাতে চেয়েছেন, তাই না? আচ্ছা, দেখো প্রশ্নের মধ্যে আমাদের কি আসছে, এই সময়ে এই এই রচনায় আসলে কোন সময়ের তথ্য পাওয়া যায়। দেখো, শুরুতেই কিন্তু তোমাদের দেখার কথা যে লেখকের জন্ম হয়েছে কিন্তু 1911 সালে, তাই না? তো এখানকার যে কাহিনীটা তোমাদের বর্ণনা করা হয়েছে, এটা কিন্তু উম মানে মোটামুটি পড়লেই বোঝা যায় যে এই সময় যে তার দাদার কথা, বাবার কথা বলা হয়েছে, তারপর ঘূর্ণিঝড় একটা কথা বলা হলো 1919 সালে এরকম। তো এই সময়গুলো যে, এটা আসলে 1900 সালের বা 19 শতকের পরবর্তী দিকে বা বিংশ শতাব্দীর আগের দিকে এরকম একটা সময়ের কিন্তু কথা বর্ণিত হয়েছে। এই জিনিসটাই তোমরা হচ্ছে এখানে একটু বর্ণনা করে লিখবা। গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্যে দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে। আচ্ছা, শুরুতেই কিন্তু লেখক একটা ব্যাপার বলেছেন যে সারা দেশটাই কিন্তু আহ চিরহরিত, তাই না? চিরসবুজের দেশ বাংলা। কিন্তু তারপরেও এই গ্রামটা লেখকের কাছে একটু আলাদাভাবে প্রিয়। কারণ কি, তার কাছে মনে হতো এই গ্রামটা আর একটু বেশি সুন্দর।
এই জিনিসগুলো তার মনে হতো না। এটা কিন্তু মনে হতো মূলত হচ্ছে গ্রামের প্রতি বা নিজের জন্মস্থানের প্রতি তার যে একটা ভালোবাসা, হুম, সেই ভালোবাসা থেকেই কিন্তু মূলত এই যে তার শ্রদ্ধাবোধ বা একটু অন্যভাবে আলাদা করে দেখা, এই জিনিসটা কিন্তু আসতো। তো এখানে মেনলি লেখকের যে নিজের জন্মস্থান বা বেড়ে ওঠার স্থানের প্রতি যে ভালোবাসাটা, সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে। তোমরা এগুলো লেখার সময় একটুখানি বর্ণনা দিয়ে দিয়ে, মানে হচ্ছে কোন কনটেক্সটে এই কথাটা এসেছে, গল্প থেকে এই ব্যাপারটা কিছুটা আসবে, ঠিক আছে? তারপরে তোমরা তোমাদের এই মতামতটা দিবা। আচ্ছা, এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ আর কতটুকু বা পক্ষপাতমূলক ছিল সেটা আলোচনা করো। আচ্ছা, এটা হচ্ছে আমি বলে দিব না, এটা তোমাদের কাজ থাকবে যে তোমরা করবা। শুধু দুইটা জিনিস আমি বলে দিই যে নিরপেক্ষ আর পক্ষপাতমূলক ব্যাপারটা কি। নিরপেক্ষ হচ্ছে তোমার থাকে না, কোনো আমি পার্সিয়ালিটি করতেছি না, কারোর প্রতি আমার দুর্বলতা নেই, আমার নিজের যেটা মনে হয় বা আমি আসলে যা দেখতেছি, আসলে যা সেটাই বলা, সেটাকে বলে হচ্ছে নিরপেক্ষ। আর পক্ষপাতমূলক হচ্ছে কারো পক্ষ টেনে কথা বলা। আমার কথার মধ্যে বোঝাই যাবে যে আমি কারো একজনের পক্ষ নিয়ে কথা বলছি, ঠিক আছে? তো কোনগুলা কোনগুলা নিরপেক্ষ মনে হয়েছে আর কোনটা তোমাদের কাছে মনে হয়েছে যে হয়তো এখানে কিছুটা উনি পক্ষপাতিত্ব করেছেন, এই ব্যাপারগুলো আসছে, সেটা হচ্ছে তোমরা একটু লিখবা, তোমাদের হোমওয়ার্ক সেকশনে এটা একটু জমা দিবা। লেখা নিয়ে মতামতের মধ্যে একটা জিনিস আছে যে আম, আচ্ছা এটার দরকার নেই। আচ্ছা, আত্মস্মৃতি শিরোনামের যে লেখাটা তোমরা পড়লা, এটাকে কেন অভিজ্ঞতা ভিত্তিক রচনা বলা হয়েছে? এটা কিন্তু লেখাটা পড়লেই বোঝা যায় যে অভিজ্ঞতা ভিত্তিক রচনা কেন। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আহ লেখক যদি নিজের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু একটা লিখেন, সেটা কিন্তু হয় হচ্ছে কি একটা অভিজ্ঞতা ভিত্তিক রচনা। হতে পারে সেটা ডায়েরি থেকে কোনো একটা লেখা বা আত্মজীবনী, এটা কিন্তু লেখকের আত্মজীবনীর একটা অংশ। তো এই ধরনের যে লেখাগুলা, তোমরা এই কথাটা এখানে একটু বর্ণনা করে লিখবা যে লেখকের নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই লেখাগুলা লেখা। তো এর জন্যই মূলত এই লেখাটা হচ্ছে একটা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। আচ্ছা, এই চ্যাপ্টারটা এখানে শেষ, এরপরে যা ছিল এগুলো পড়ায় ফেলছি আমি স্লাইডে। আচ্ছা, আশা করি ক্লাসে যতটুকু বললাম এর মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা নাই। তোমাদের সমস্যা থাকলে একটু 2 মিনিটের মধ্যে বলো, আমি ক্লাসটা শেষ করে দিব। 23, 35 ঠিক আছে। আচ্ছা, তাশা সমস্যা আছে কোনো? না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা হচ্ছে আজকে শেষ করব। যেহেতু তুমি একাই আছো তাশা, তুমি শুধু একটা জিনিস শুনে যাও একটু, আর পরবর্তীতে যারা ক্লাস রেকর্ড দেখবে তারা শুনে নিবেনি। হচ্ছে নেক্সট যেদিন বাংলা ক্লাসটা থাকে, ওই দিন বাংলা ক্লাসের আগে অবশ্যই হচ্ছে যেটা করবা যে নেক্সট চ্যাপ্টারে মানে 3.4 বিশ্লেষণমূলক লেখার মধ্যে তোমাদের যে হচ্ছে একটা লেখা দেওয়া আছে, একটা গল্প দেওয়া আছে, গল্প বলতে প্রবন্ধ আর কি, সেই প্রবন্ধটা একবার একটু রিডিং করবা, ঠিক আছে? এভাবে আসলে বোর্ডে দেখা যায় লাইন বাই লাইন পড়াতে গেলে অনেক সময় কিন্তু আসলে আজাইরা যায়। তো আমি যেটা ট্রাই করবো নেক্সট ক্লাস থেকে শুধু হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বা যেটা তোমাদের বোঝা দরকার সেটা কিন্তু বুঝাবো। তো তুমি যেটা করবা একটু যে অবশ্যই প্রবন্ধটা আগে একটু পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট সোমবারে। আচ্ছা, আল্লাহ হাফেজ, টাটা।